ঈদ মোবারক আশরাফুল ভাই, কেমন আছেন? ঈদ মোবারক। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? খুবই ভালো আছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার বাড়িতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনাকেও ধন্যবাদ ঈদের দিন আসার জন্য। আসলে ঈদের সময়টাতে কিন্তু কারো বাড়িতে দাওয়াত খেতে যাওয়ার মজাই আলাদা। এটা তো অবশ্যই আমরা তাই করি। যেহেতু আমি একদম ছোটবেলা থেকেই খেলার সাথে জড়িত, তো আমার ঈদের পরের দিনটা খুব বেশি আনন্দের একটা দিন। কারণ লাস্ট ২৯ বছর ধরে আমাদের কোচ ওয়াহিদুল গনি স্যারের বাসায় আমরা ঈদের পরের দিন, রোজার ঈদ হোক, কুরবানির ঈদ হোক, পরের দিন আমরা সবাই যাই স্যারের বাসায়। আবার এমনটাও শুনেছি যে দেশের বাইরে থাকলেও আপনি কিন্তু এসে ঠিকই তার বাসায় সবাই আপনারা গেট টুগেদার করেন। তো কংগ্রেচুলেশন, ঈদের আনন্দ তো আপনার অনেক বিশাল হয়ে গেছে এখন। থ্যাংক ইউ। একদিকে তো হচ্ছে কোরবানি ঈদের মহত্ব, অপরদিকে হচ্ছে আপনার কোলজুড়ে আরও একটি সন্তান এসেছে। তো ভাবি এবং বাচ্চা দুজনে ভালো আছে? আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে। প্রথমে তো কন্যা সন্তান হয়েছিল, তারপর ছেলে, তারপর এখন আরেকটা ছেলে হলো। আলহামদুলিল্লাহ ছেলে এবং মেয়ে, মা ভালো আছে আলহামদুলিল্লাহ। এত চমৎকার ছাদ বাগান শখ কি আপনার নাকি পরিবারের সবার? না, যখন আমরা 2008-এ বাড়িটা করলাম তখনই আসলে আমার আব্বা এবং আমার ভাইয়ার খুব ছোটবেলা থেকেই বাগান নিয়ে খুব আগ্রহ আর কি। আচ্ছা, মানে গাছপ্রেমী। হ্যাঁ। তো ওইভাবেই আসলে তৈরি করা হয়েছে যেন আমরা ছাদটাকেও কিভাবে সেফ রাখা যায় এবং সুন্দর মতন বাগানটা বানানো যায়। তো আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেক বছরই আমাদের এইখানে 12 মাসই আমরা আম খাই। এটা একটা মজার বিষয়। এত সুন্দর আম, মানে আফসোস করতে হয় না যে আমের দিন আবার কবে আসবে। হ্যাঁ, না 12 মাসই আমরা আম খাইতে পারি। তো আপনি ক্রিকেট প্রেমী আর আপনার ভাই কি গাছ প্রেমী? আমার ভাইয়া, হ্যাঁ, পুরো ফ্যামিলিটা আসলে আমার ভাইয়াই দেখে আর কি। আব্বা মারা যাওয়ার পরে পুরা ভাইয়া, আব্বা থাকাকালীনও ভাইয়াই আসলে পুরো ঘরটা টেক কেয়ার করেছেন। তো আমি জাস্ট খেলি। আমি 6 মাস আগেও কিন্তু ইংল্যান্ডে প্রায় 4 মাস খেলে এসেছিলাম। যেহেতু আমরা জয়েন্ট ফ্যামিলি, আমার ভাইয়ার 2টা মেয়ে, একটা ছেলে, আমার এখন 2টা ছেলে হলো, একটা মেয়ে, তো আমার বোনের একটা ছেলে। তো আমরা সবাই জয়েন্ট ফ্যামিলি একসাথেই থাকি। তো পুরো ঘরটা আসলে ভাইয়াই দেখাশোনা করে। হ্যাঁ, কারণ আপনার আব্বু তো ইউপি চেয়ারম্যান ছিল, তাকে নিশ্চয়ই পলিটিক্স এবং নিজের দায়িত্ব নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকতে হতো। হ্যাঁ, 2বারের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিল, পুরো ব্যস্ত ছিল। সেই কারণে ভাইয়াই আসলে এই আমাদের বাসাটা লুক আফটার করতেন, এখনো তাই করেন। আমি জাস্ট বাসায় মেহমান হিসাবে থাকি। খেলার সময় যেহেতু এখন কোচ হিসাবে কাজ করছি, দেখা যায় যে মাসে প্রায় 20-25 দিন টিমের সাথে থাকতে হয়। দায়িত্ব আরো বেড়ে গেছে। ঈদ স্পেশাল যদি খাবারের কথা হয় তাহলে পরিবার থেকে কোন খাবারটা আশরাফুল ভাইয়ের জন্য একদম মাস্ট থাকতেই হবে? আমার ফেভারিট চালের রুটি। চালের রুটির সাথে গরুর মাংস হতে পারে, সেটা গরুর ভুঁড়ি হতে পারে আমার ফেভারিট, মুরগির মাংস। তো আমি যখন খেলতাম, আমার আম্মা, আমার বোন আর কি ট্যুরে যাওয়ার 7 দিন আগে এবং আসার পরের 7 দিন 3 বেলায় আমি চালের রুটি, গরুর মাংস বা গরুর ভুঁড়ি এটা আমার থাকতোই। এখনও সেই জিনিসটাই থাকে, চালের রুটিটা সবসময় থাকে। ঈদের সময়, রোজার ঈদ হোক, কুরবানির ঈদ হোক, তো চালের রুটিটা মাস্ট থাকে। চেঞ্জ হোক, আপনার ট্র্যাডিশন চেঞ্জ হয়নি। আমার খাবার চেঞ্জ হয়নি আলহামদুলিল্লাহ, আল্লাহর রুচি দিয়েছে ভালো। না, কিন্তু আপনি যেভাবে নিজেকে ধরে রেখেছেন, কারণ মানে ক্যারিয়ারে তো আপস এন্ড ডাউন, আপনার লম্বা সময়ের একটা বিরতি সবকিছুই ছিল, বাট আমরা এটা আমি এবং মাশরাফি, আমার কাছে মনে হয় যে এই 2টা ক্রিকেটার আমরা চাইলেই মোটা হতে পারি, আবার চাইলেই শুকাতে পারি আর কি। জাস্ট 10 দিন 15 দিন যদি চেষ্টা করি যে না শুকাইতে হবে, তখন আমরা ওই ট্রেনিংটা ওইভাবে করি। যেমন এই লাস্ট 20টা দিন যখন নিউজিল্যান্ড আসলো এবং পাকিস্তান 2টা টেস্ট ম্যাচ, এই 20-25 দিনে আমার রুটিন ছিল যে এভরিডে রানিং করব। খেলা শেষে আমি জিমে যেয়ে প্রায় 30 মিনিটস রানিং, তারপর কোরে এক্সারসাইজ, এগুলো করে চেষ্টা করেছি অলমোস্ট 4-5 কেজি ওয়েট কমানোর। তো আলহামদুলিল্লাহ সেটা করতে পারি আর কি। আপনি আর কি ব্লেসড, আমি বলবো। আলহামদুলিল্লাহ, আবার খেতেও পারি। আমি সবচেয়ে বেশি খাই। আপনি যদি একটা 3টা বাটিতে রুটি রাখলেন, সাদা রাইস রাখলেন, আবার বিরিয়ানিও রাখলেন, মানুষ হয়তো একটা চয়েস করবে বা 2টা, আমি তিনোটাই খাবো এবং মজা করে খাবো। এটার একটা প্লাস পয়েন্ট হচ্ছে ছোটবেলা থেকেই তো খেলাধুলার সাথে যুক্ত, তো সারাদিন খেলার পরে তো অনেক টায়ার্ড থাকতেন, তখন তো আসলে মন ভরে খাওয়া যায়। এটার একটা মজার ঘটনা বলি। মাদারটেক থেকে ধানমন্ডি তো হেঁটে যেতাম, আর ধানমন্ডি থেকে গুলিস্তানে আমরা হেঁটে আসতাম সপ্তাহে 3 দিন, রবি, মঙ্গল, বৃহস্পতি।
ওয়াহিদুল গনি স্যার। তো ধানমন্ডি থেকে গুলিস্তান তো অলমোস্ট 2-2.5 কিলো তো হবে না, আমি ঠিক জানি না, বেশি হতে পারে, মিনিমাম 5 থেকে 6 কিলো হওয়ার কথা। এইটা সপ্তাহে 3 দিন আমাদের রুটিন ছিল। ওয়াহিদ স্যারের সাথে প্র্যাকটিস শেষ করে হেঁটে হেঁটে আসতাম। তো আসার পরে আমার ফ্রেন্ড আশিক ভাই, উনি থাকে বাসাবো, তো উনি খুব সচেতন ছিল যে হেলদি ফুড খাবে। তো ওই হাঁটার পরে একটা ডাব নিতাম, তো উনি ডাবের পানি খেত, হেলদি। আমি বলি যে আমার ক্ষুধা লাগছে, আমাকে শ্বাসটা দিতে হবে। তো এই ছিল আমাদের রুটিন আর কি। তো হ্যাঁ আর কি আলহামদুলিল্লাহ খাবার আমাকে যেমন সব ঈদে আমাদের ক্রিকেটাররা, বিশেষ করে জাভেদ ভাই, ওনার বাসায় আমি রেগুলারই ঈদের ভাইয়া তো পুরান ঢাকার ওল্ড টাউনের খাবার, তো সব ভাবিরা আমাকে দাওয়াত দিয়ে পছন্দ করতেন, কারণ ওনারা যত আইটেম করতো আমি সবগুলা খেতাম। কারণ সবাই তো ভাবে যে না একটু খাই, কিন্তু আমি যেহেতু কষ্ট করে রান্না করছে, তো আমি সবগুলা খাওয়ার চেষ্টা করতাম। হ্যাঁ, মেয়েরা কিন্তু একটু রান্না করার পরে সবাই যদি মন ভরে খায় তাদের ভালো লাগে, আনন্দ পায়। তো এই জিনিসটার জন্য আসলে আমি যে কোনো দাওয়াতে গেলে, এই কারণে আমি একটু মোটা হয়ে যাই খুব তাড়াতাড়ি। আশরাফুল ভাইয়ের খুব ভালো একটা দিক হচ্ছে আপনি খুব সহজে মানুষের সাথে মিশতে পারেন। এটা কি ছোটবেলা থেকেই? এটা তো হ্যাঁ, একদম ছোটবেলা থেকে, এটা একটা ফ্যামিলি থেকে হয়। আমি মনে করি আমার আম্মাকে যারাই চিনে, যে খুবই সহজভাবে আমার বাসার সবাই, আম্মা বলেন, আব্বা যখন ছিলেন, যেহেতু উনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিল 2 বারের, তো আমার বোন ভাই, আমরা জয়েন্ট ফ্যামিলিতে যেহেতু বড় হয়েছি, কমিউনিকেশনটা আপনাদের ছোটবেলা থেকেই ছিল? একদম ছোটবেলা থেকেই জয়েন্ট ফ্যামিলিতে যেহেতু বড় হয়েছি, খালাদের বাসায় বড় হয়েছিলাম, তো দেখা যেত যে ইসলামিক মাইন্ডটা আমাদের একদম ছোটবেলা থেকেই ছিল, যে ভালো মানুষের সাথে ভালো ব্যবহার করাটা, এটাই তো আসল কাজ। তো ওইভাবেই আসলে চেষ্টা করে আসছি। আর আমার কোচ ওয়াহিদুল গনি স্যার, ওনার কাছ থেকেও আমরা সবসময়, যখন আমরা ছোট ছিলাম, উনি যেভাবে বলতেন ওইভাবে আসলে শোনার চেষ্টা করতাম, করার চেষ্টা করতাম। আপনার মেন্টাল গ্রুমিংটা ওয়াহিদুল গনি স্যার অনেকখানি তৈরি করে দিয়েছে, বা আপনাদের গ্রুপটা যে ছিল, হ্যাঁ, যে মানুষগুলো তার কাছ থেকে কোচিং করে বড় হয়েছে, তারা শুধুমাত্র কিন্তু খেলা না, আসলে নৈতিকতা, মূল্যবোধ, মনুষ্যত্ববোধ সবকিছুই কিন্তু শিখে এসেছে। ডেফিনেটলি আমি বলবো যে স্যারের আন্ডারে আমরা 4টা টেস্ট প্লেয়ার তৈরি হয়েছি, একমাত্র একটা একাডেমি, যে কখনোই উনি কোনো টাকা পয়সা নেয়নি একটা প্লেয়ার, একটা স্টুডেন্ট থেকে, সেই 96 থেকে শুরু করে 95-এর ডিসেম্বর থেকে শুরু করে। তো সেই জায়গা থেকে আমরা 4টা টেস্ট প্লেয়ার হয়েছি, 2টা ক্যাপ্টেন হয়েছে, আমি এবং শারিয়ান নাফিজ, আনোয়ার এবং মোহাম্মদ শরীফ 2টা টেস্ট প্লেয়ার, বিপ্লব এবং রকিবুল 2টা বাংলাদেশ টিমে, একজন T20 খেলেছেন, একজন সুযোগ হয়নি খেলার কিন্তু স্কোয়াডে চান্স পেয়েছেন। আর প্রচুর, আমরা যখন আগে এজ লেভেল খেলতাম, দেখা যেত 8টা-9টা করে ওয়াইস স্যারের স্টুডেন্ট, অঙ্কুর ক্রিকেটার্সের স্টুডেন্টরা চান্স পেত। হ্যাঁ, তো স্যারের কাছ থেকে আসলে আমাদের ওই জিনিসগুলো শেখা, অ্যাজ এ মানুষ হিসাবে যেন মানুষ আমাদের ভালো বলে, এটাই আমরা চেষ্টা করি। আশরাফুল ভাই, আপনার ক্যারিয়ারের মোড়টা তো মানে একটা, আমি বলবো অন্যরকম ঘটনা, যে 4 দিনের মধ্যে টোটাল লাইফটাই চেঞ্জ হয়ে গেল। এটা আসলে হ্যাঁ, 4 দিনের মধ্যে 3টা বড় পারফরমেন্স ছিল আমার লাইফে। এই যে আপনার ওই সময়টায় অস্ট্রেলিয়া একাডেমি এসেছিল, একটা 3 ডে ম্যাচ খেলেছিল আর 3টা 1 ডে ম্যাচ খেলেছিল বাংলাদেশ এই টিমের সাথে। আর আমি ওই বছরটা আমার প্রথম ফার্স্ট ক্লাস ক্রিকেটে ডেবু হয়েছে ঢাকা মেট্রোর হয়ে। আমি ওই সিজনটা 575 রান করেছিলাম, 2টা 100 এবং 37টা উইকেট পেয়েছিলাম। আমাদের ওই সময় কিন্তু একটা ফরেন প্লেয়ার অ্যালাউ ছিল, প্রত্যেকটা টিমে 8টা টিমে একটা করে ফরেন প্লেয়ার অ্যালাউ ছিল। তো আমাদের টিমে যেমন জোহর আলাই খেলেছিলেন, পাকিস্তানের ব্যাটসম্যান, চিটাগাং টিমে শাহেদ মেহমুদ একটা লেগ স্পিনার খেলেছিল। তো আমাকে মাঝখান থেকে ওই অস্ট্রেলিয়া একাডেমির সাথে 2টা 1 ডে ম্যাচ খেলার জন্য সিলেক্ট করা হয়েছিল। 3টা ম্যাচে, একটাতে ক্যাপ্টেন ছিল বুলবুল ভাই, একটাতে দুর্জয় ভাই, একটাতে আকরাম ভাই। তো প্রথম ম্যাচটাতে আমি 7 রান করে আউট হয়ে গেলাম। তো আমি পুরা ইনিংসটা আমি ফলো করেছিলাম যে তাদের বোলিং অ্যাটাকটা কেমন। তো সেকেন্ড ম্যাচ আমাকে নেয়নি। থার্ড ম্যাচে আমি যখন খেললাম, আমাকে সারোয়ার ইমরান স্যার, আমাদের হেড কোচ, উনি আমাকে বলছেন, আশরাফুল তুমি কিন্তু এখন আর ছোট নাই, কারণ আমি তো একদম ছোট, ওই মাত্র আন্ডার-19 খেলে আসলাম, টিমের মধ্যে বোধহয় সবচেয়ে ছোট ছিলাম আর কি। আন্ডার-13 খেললাম, 13 খেলে এসে আমি স্ট্রেট আন্ডার-19 এর ক্যাম্পে সুযোগ পেলাম।
রকিবুল স্যারের কারণে। উনি 16ও খেলতে হয় না, আমার আন্ডার 15 16 এগুলা কিছুই আমি খেলিনি। আমার স্ট্রেট আমাকে আন্ডার 19 ক্যাম্পে সুযোগ দিলেন। রকিবুল হাসান তখন সিলেক্টর ছিলেন, আর এডি বার্লো ছিল আমাদের ন্যাশনাল টিমের হেড কোচ। তো আমাকে আন্ডার 19 ক্যাম্পে দেখলেন, প্র্যাকটিস ম্যাচগুলো দেখলেন। আমি মোটামুটি ভালো করেছিলাম, যেহেতু আমি টপ অর্ডার ব্যাটসম্যান ছিলাম আর লেগ স্পিন করতাম। আমি আশাই করিনি যে আমি আন্ডার 19-এর সুযোগ পাবো। তো আমাকে রাতের বেলা ফোন করে বলছে যে তুমি আন্ডার 19 ওয়ার্ল্ড কাপে চান্স পেয়েছো। তো আমি যেহেতু আমাদের মাদার টেক নতুন পাড়ায় আমি থাকতাম, আমাদের খালাদের বাড়ি ছিল 4তলা বাড়ি, আমরা নিচতলায় থাকতাম, খালারা থাকতেন দোতলায়। আমার খালাতো ভাইয়ের কারণেই আসলে আমি ক্রিকেটে এসেছি। উনি সেকেন্ড ডিভিশনে খেলেছিল, আফজাল আহমেদ পনির। তো ওনার কারণেই আসলে আমার ক্রিকেটে আসা। উনি আমাকে একটা জিনিস ছোটোবেলা থেকেই আমাকে শিখিয়েছেন যে আশরাফুল, কখনো তুমি চিন্তা করবে না যে ওপি, বিদ্যুৎ, গোল্লা ওদের সাথে ফাইট করতেছো। তুমি স্বপ্ন দেখবা লারা, সচিন টেন্ডুলকার ওদের সাথে ফাইট করতেছো। ওই ছোটোবেলায় আমাকে এই জিনিসটা উনি আমাকে যখন বলেছিলেন, আমার স্বপ্নটা একটু বড় হয়েছিল যে না, আমি ওদের সাথে ফাইট করব। তো তখন তো আন্ডার 19 ওয়ার্ল্ড কাপে চান্স পেলাম। ওইটা শোনার পর আমার জীবনের সবচেয়ে বেশি খুশি আমি ওইটা হয়েছি। মানে স্মরণীয় মুহূর্ত যদি বলা হয়, সবচেয়ে বেশি খুশি, যেহেতু খালাদের বাসা 4তলা ছিলেন। আমি শোনার পরে রাতের বেলা আমাকে ফোন দিয়েছেন, আমি 4তলা উঠা নামা করতেছিলাম সিঁড়িতে, যে খুশিতে রাস্তায় দৌড়াচ্ছিলাম যে আমি আন্ডার 19-এ চান্স পেয়েছি। কিভাবে আসলে আমি আশা করি নাই। আমি ভাবছি যে হ্যাঁ, টিমের সাথে ক্যাম্পে গেলাম, 18 জনে যদি থাকি আলহামদুলিল্লাহ। কিন্তু আমাকে এডি বার্লো এবং রকিবুল হাসান স্যার, এই দুইজন আমাকে ওই ছোটোবেলায় আমার স্কিল দেখে এত পছন্দ করেছেন। ওনারা আমাকে স্ট্রেট আন্ডার 19 ওয়ার্ল্ড কাপে চান্স দিয়েছেন। মাত্র 17 বছর, 16 বছরের ওই সময়, 16 বছর, হ্যাঁ 16 বছর খেলতে যখন গেছেন তখন 16 বছর। আমি ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ টিমে যখন খেললাম তখন আমার 17 ছিল, যেটা আমি ওয়ার্ল্ড রেকর্ড করেছিলাম। কিন্তু আন্ডার 61 দিনে আপনার রেকর্ডটা ছিল। হলো। কিন্তু আমি যখন আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ খেলি তখন আমার বয়স 16 ছিল আর কি। 2001-এ আমার বাংলাদেশ টিমের চান্স পাওয়া। ওই 4 দিনের গল্পটা আমি আপনাকে বলি যে আমি অস্ট্রেলিয়া একাডেমির সাথে ওই ম্যাচটাতে প্রথম ম্যাচে রান করি নাই। থার্ড ম্যাচে আমি যখন নামার আগে আমাকে ইমরান স্যার বলছে, তুমি কিন্তু এখন আর ছোট নাই, তুমি বিদ্যুৎ, ওপি, গোল্লাদের সাথে ফাইট করতেছো ন্যাশনাল টিমে ঢোকার জন্য, তো ওইভাবে খেলবা। আমি ওকে স্যার। তো প্রথম ম্যাচে আমি তো পুরা ইনিংসটা দেখলাম যে ওদের বোলিংটা কেমন। তো সেকেন্ড ইনিংসে যখন আমি নামলাম, আমি 110 নট আউট ছিলাম। তো একটা মজার ঘটনা বলি ওই ম্যাচের মধ্যেই। তো প্রথম ম্যাচে তো আমি পুরা ওদের বোলিং অ্যাটাক দেখলাম। একটা তাদের চায়না মিল বলার ছিল, তো ওভারে 2টা করে ফুল টাচ বল করতো আর কি, ইজি বল দিত আপনাকে, কিন্তু যাতে ক্যাচ ওঠে। হ্যাঁ, কিন্তু ব্যাটসম্যানরা ওইটা লোভ সামলাতে পারতো না, আউট হয়ে যেত। তো আকরাম ভাই আমার সাথে, তো আকরাম ভাইকে বলছে, আকরাম ভাই এই বলারটা কিন্তু ওভারে 2টা করে ফুল টাচ দেবে। তো আচ্ছা। তো ড্রিঙ্কসের আগে সে 2 ওভার বল করছে, একটা বলও ফুল টাচ দেয় নাই। তো ড্রিঙ্কসে আমাকে বলছে, এই তুমি না বললা ফুল টাচ দিবে, একটা ফুল টাচও তো দেয় নাই। তো আমি বলছি যে আকরাম ভাই দিবে, দেখেন। তো ড্রিঙ্কসের পরের ওভার আবার আসলো, এসে ফুল টাচ দিল, আকরাম ভাই মারলো 30 গজে আউট। তো উনি তো প্রথম 2 ওভারে দেয়নি, অবাক হয়ে গেছে যে দেয়নি। আমি বললাম ওটার জন্য প্রিপেয়ার ছিল না। কিন্তু আমি প্রথম ম্যাচে কিন্তু ফুল ওদের 50 ওভার বোলিং ফলো করছি, যে ওরা কে কি বল করে। আচ্ছা, ওই 4 দিনের শেষটা করি যে 100 করলাম, 110। পরের দিন অফ ছিল, তারপরের দিন আমাদের ঢাকা মেট্রো এবং চিটাগাংয়ের আমাদের ফার্স্ট ক্লাস ম্যাচ, সেই গুলিস্তানে স্টেডিয়ামে, জাতীয় স্টেডিয়াম যেটা, ওইখানেই খেলা ছিল অস্ট্রেলিয়ার সাথে। আমি 110 করলাম, ম্যান অফ দ্য ম্যাচ হলাম। পরের দিন অফ, তারপরের দিন আমাদের 4 ডে ম্যাচ চিটাগাংয়ের সাথে। তো আমাদের টস হেরে আমরা ব্যাটিং করছি, উইকেট খুব ভেজা ছিল। তো ভেজার মধ্যে আমি 4 ঘন্টা ব্যাটিং করে 157 করেছিলাম। পরের দিন বোলিংয়ে আবার 7 উইকেট। তো এই 4 দিনের গল্পটা হলো, এই 4 দিনে আমি 2টা 100 করেছিলাম। আমার কেরিয়ার বেস্ট একটা 7 উইকেট এবং কেরিয়ার বেস্ট ইনিংস ফার্স্ট ক্লাসে 157 ছিল ওই সময়। তো এই 4 দিনে 3টা ইনিংস করার পরে আমাকে অটোমেটিক বাংলাদেশ টিমে স্কোয়াডের সুযোগ দিয়ে দিলেন। তো এইটা ছিল টার্নিং পয়েন্ট। আরেকটা মজার গল্প বলি আপনাকে, এটা অস্ট্রেলিয়ার সাথে সেঞ্চুরির যে ঘটনাটা। তার আগে তো আমি খুব বাজে সময় কাটছিল, টেস্ট ম্যাচে ভালো করছিলাম না। প্রথম ওয়ানডে তো আমি ফার্স্ট বলে আউট হয়ে গেলাম ইংল্যান্ডের সাথে। তো আমার এরপরে ওই ম্যাচটার পরে আরও 4টা ম্যাচ বাকি আছে। তো আমাদের তখন চিফ সিলেক্টর ফারুক ভাই আমাকে টেস্ট সিরিজে ছিলেন, ওয়ানডে সিরিজের আগে চলে এসেছিলেন ওই
নেটওয়ার্ক সিরিজের আগে। কিন্তু উনি আসার আগে আমাকে একটা কথা বলে এসেছিলেন, আশরাফুল তুই 6টা ম্যাচই খেলবি কিন্তু একটা 50 করিস। তখন আমাদের ইচ্ছাটা এরকম ছিল যে তুই 6টা ম্যাচ খেলবি একটা 50 করিস, কিন্তু উনি চাওয়াটা খুব সীমিত ছিল। কিন্তু উনি জানতেন যে আমি যেদিন খেলবো ওদিন আর কি বাংলাদেশের জয়ের সম্ভাবনাই বেশি থাকে। তো অস্ট্রেলিয়ার সাথে ওই ম্যাচটাতে তো আমার প্রথমে ছিল যে আমি খেলবো, ভালো খেলবো না, পরের ম্যাচগুলো হয়তো বা আমি 12 ম্যান থাকবো এরকম। তো যখন আমি ব্যাটিংয়ে গেলাম এবং 3-4টা 4 মারলাম, তখন আমার কাছে মনে হলো যে না, আজকে আমার এই দিনটা করতে হবে, যেহেতু এতদিন আমি করতে পারিনি। তো ঘটনাটা যেটা বলছি যে একটা মানুষ 3 ঘন্টায় আপনি যদি সেন্টারে থাকেন, ব্যাটসম্যান যদি ওয়ানডে ক্রিকেটে 3 ঘন্টা ব্যাটিং করতে পারে, একটা 100 করতে পারবে, তখন আপনার লাইফ চেঞ্জ। তো আমি ওই 100 করার পরে বাংলাদেশের সেই ঐতিহাসিক জয় অস্ট্রেলিয়ার সাথে, তারপরে আমার সাথে সবাই সেলফি তুলছেন, আমি রাতারাতি একদম ইংল্যান্ডের সুপারস্টারের মতন। আমি কই যে এই কি। তো আমাদের এক ক্রিকেটার ছিলেন মুশফিক বাবু ভাই, তো ওনাকে আমি এই কথাটা বলতাম, বাবু ভাই মানুষের লাইফ চেঞ্জ হয় 3 ঘন্টায়, আপনি জাস্ট 3 ঘন্টা সেন্টারে থাকবেন, ব্যাটিং করবেন, একটা 100 হবে, আপনার লাইফ চেঞ্জ। তো এইটাই আর কি, যে একটা ব্যাটসম্যান ওয়ানডে ক্রিকেটে আপনাকে 3 ঘন্টা ব্যাটিং করতে হবে যদি একটা 100 করতে চান, আর টেস্ট ক্রিকেটে আপনাকে 4 ঘন্টা ব্যাটিং করতে হবে। 4 ঘন্টা যদি আপনি 2টা সেশন ব্যাটিং করেন, আপনি একটা 100 করতে পারবেন। তখন আপনার লাইফ ডিফারেন্ট, আপনি আগে যা ছিলেন 100-এর পরে কিন্তু টোটালি ডিফারেন্ট, টোটালি চেঞ্জ। এবং এই রিয়েলাইজেশনগুলো আপনার লাইফে অনেক ছোট বয়সে আপনার হয়ে গেছে। আশরাফুল ভাই, এই যে দীর্ঘ একটা ক্যারিয়ার, এত বছরের ক্যারিয়ারের পরে এখনকার অনুভূতিটা আপনার কেমন? অনুভূতি তো আসলে নিজেকে ভাগ্যবান মনে হয় যে বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, বাংলাদেশের হয়ে খেলতে পেরেছি। আমি যখন খেলা শুরু করেছিলাম তখন কিন্তু আমাদের টেস্ট স্ট্যাটাস পাইনি, আমরা যে জাস্ট ওয়ার্ল্ড কাপও যে খেলবো ওইটাও কিন্তু ছিল না। 97-এ যখন আমরা কেনিয়াকে হারালাম মালয়েশিয়াতে, আমি তখন রেডিওতে শুনছিলাম যে বাংলাদেশ কেনিয়াকে হারাচ্ছে, বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ খেলতে যাবে 99 ওয়ার্ল্ড কাপে। তো আমি যখন খেলা শুরু করি 95-96-এ, তখন কিন্তু বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ খেলবে কিনা, টেস্ট খেলবে কিনা এটা ছিল না। আমি জাস্ট ভালোবাসা থেকে খেলেছি যে না, আমি ক্রিকেটটা খেলতে চাই, এনজয় করি। অন্য স্পোর্টস আমি অতটা লাভ করতাম না, টানতো না। তো যখন আসলে টেস্ট স্ট্যাটাস পেলো, ওয়ার্ল্ড কাপ খেললো এবং আমিও সুযোগ পেয়ে গেলাম, ওই বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচে কিন্তু আমি স্ট্যান্ড বাই ছিলাম। আমার অলমোস্ট প্রথম আলোর তারা একটা সম্ভাব্য 11 করেছি, 14 জনের একটা টিম করেছিল, সেইখানে আমার রেখেছিল, কিন্তু আমি এতটাই ছোট ছিলাম সেই কারণে আসলে সিলেক্ট করা হয়নি। আই থিঙ্ক অনেক খেলা থেকে আপনাকে কিন্তু পরবর্তী খেলায় নিবে বলে বসিয়ে দিয়েছিল, যে ও এত বেশি ছোট, এত সিনিয়রদের সাথে কিন্তু আমি খুবই লাকি যে আসলে খুব অল্প বয়সে ওই প্রথম টেস্টের পরে বাংলাদেশের সেকেন্ড টেস্ট টিম থেকে কিন্তু আমি স্কোয়াডে সুযোগ পেয়ে গেছি। কারণ বাংলাদেশ প্রথম টেস্ট খেলো 2000 সালের নভেম্বরে, আমি 2001-এর এপ্রিলে বাংলাদেশ জিম্বাবুয়েতে গেল ওয়ানডে এবং টেস্ট খেলতে, আমি ওই সিরিজে সুযোগ পেয়েছিলাম। মানুষ তো অনেক স্বপ্ন দেখে, অনেক স্ট্রাগল করে, তারপরে যে সুযোগটা পায়, আমার মনে হয় যে আপনি অনেক কিছুর স্বপ্ন দেখার আগেই আপনি স্বপ্ন পূরণ হয়ে গেছে। স্ট্রাগলটা কম করতে হয়েছে না, স্ট্রাগল কি, আমি কষ্ট করেছি, প্রচুর কষ্ট করেছি। কারণ আমি যখন খেলা শেখার জন্য ধানমন্ডিতে আমি হেঁটে গিয়েছি প্রায় 8 বার, ধানমন্ডি থেকে গুলিস্তানে হেঁটে এসেছি সপ্তাহে 3 দিন, এভরি মান্থ। তো এই কষ্টগুলা এবং খেলার জন্য প্রচুর মার খেয়েছি, আমার বোন আমার ভাইয়ার কাছ থেকে প্রচুর মার খেয়েছি। কারণ দেখা যায় যে আমার পরীক্ষা 1টার সময়, আমি খেলতে চলে গিয়েছি, খেলতে বাসায় আসলাম 12টার সময়, প্রচুর মার খেতে হয়েছে। কিন্তু একটা জিনিস ছিল যে ভালোবাসা ছিল, এই খেলাটা আমি ভালোবাসতাম। আমার রোল মডেল ছিল বুলবুল ভাই বাংলাদেশের, সচিন টেন্ডুলকার, এই দুইজন আমার একদম ছোটবেলা থেকে দুইজন। সচিন আপনার বাসায় এসেছে, এই বাসাটাতেই এসেছিল। আসলে সচিন টেন্ডুলকার, আমি যেহেতু আইপিএল এর সুযোগ পেয়েছিলাম, আমার রোল মডেল সচিন টেন্ডুলকার এবং মুম্বাই ইন্ডিয়ান্সে সে খেলছেন। সেকেন্ড আইপিএলে আমার সুযোগ হয়েছিল, সেটা সাউথ আফ্রিকায় হয়েছিল এবং একসাথে প্রায় 1.5 মাসের একটা জার্নি ছিল। হ্যাঁ, 45টা দিন একই ড্রেসিং রুমে, একই হোটেলে খেলার সুযোগ হয়েছিল। একটা প্র্যাকটিস ম্যাচ খেলেছিলাম অনেকগুলা।
টিমের সাথে সময় কাটানো ছিলাম হয়েছে। এবং টেন্ডুলকার জানতো যেহেতু আমি বল বয় ছিলাম, আমি বল বয় থেকে কিন্তু আসলে ন্যাশনাল টিমের সুযোগ পেয়েছি। 97 থেকে আমি 2000 সাল পর্যন্ত বাংলাদেশ যে টেস্ট ম্যাচ খেলেছে ওই ম্যাচেও কিন্তু আমি ডে 3-তে মাঠে গিয়েছিলাম বল বয় ড্রেস পরে না, আমি জাস্ট ক্রিকেটার হিসেবে গিয়েছিলাম, কিন্তু আমার সব ফ্রেন্ডরা কিন্তু বল বয় ছিল। আচ্ছা। তো আমি ওই অভিষেক টেস্টেও কিন্তু আমি বল বয় আমার ফ্রেন্ডদের সাথে বসে মাঠে বসে খেলা দেখেছি। তো টেন্ডুলকারের সাথে ছবি আছে, ওই ছবি দেখার পরে তাকে আমি দেখালাম 2004-এ যখন বাংলাদেশে আসলো, আমি এই ছবিগুলো দেখালাম এবং সে জিজ্ঞেস করলো কবে তুমি বাংলাদেশ টিমে চান্স পেলে। আমি বললাম 2001-এ, বল বয় ছিলাম 98। তো 2 বছরের মধ্যে বল বয় থেকে ন্যাশনাল টিমের সুযোগ পেয়ে যাওয়াটা তার কাছে একটা বিরাট একটা অ্যাচিভমেন্ট, আমার কাছে আমার লাইফে বিরাট একটা অ্যাচিভমেন্ট ছিল। তো টেন্ডুলকার, হরভজন সিং একই সাথে আমরা মুম্বাইয়ে ছিলাম। তো টেন্ডুলকার, হরভজন বলছিল যে আশরাফুল 2010-এ তারা বাংলাদেশে আসলো ওয়ানডে খেলতে এবং 2টা টেস্ট খেলবে। তো প্রথম ওয়ানডে সিরিজে টেন্ডুলকার রেস্ট নিয়েছিলেন, সে টেস্ট খেলবেন। তো ওয়ানডে শেষ হলো, হরভজন বলছে আশরাফুল তোমার বাসায় নিবা না আমাদের? আমি কি বলে, আমি নিব না মানে অবশ্যই নিব, আমি ওয়েট করতেছি সচিন ভাই আসলে। নিজেরাই চাচ্ছিল, নিজের থেকে বলছে। আমি তো হ্যাঁ। তো ওই দিনটা ছিল বৃহস্পতিবার, আমরা চিটাগাং থেকে ঢাকায় আসছিলাম প্রথম টেস্ট খেলে। তো প্লেনই বলছে যে তোমার বাসায় নিব না? আমি তো হ্যাঁ নিব না মানে অবশ্যই নিব। পরে হোটেলে নামলাম, নামার পরে বলছে যে আমার রুমে আইসো। তো ব্যাগ ট্যাগ রেখে রুমে গেলাম রাতের বেলা। বলে যে কতক্ষণ লাগে তোমার বাসায় যেতে? আমি বললাম যে ফ্রাইডেতে যদি যাই 15 মিনিটস লাগবে, অন্য দিন গেলে 1 ঘন্টা লাগবে। তো কালকে যেহেতু ফ্রাইডে, কালকেই যাব। আমি কই ঠিক আছে। তো ওদিন আবার তাদের রাতের বেলা আবার ইন্ডিয়ান হাই কমিশনের পুরো টিমের দাওয়াত ছিল। তো আমায় বলছে যে আমরা সবাই যাবো ওইখানে, কিন্তু খাওয়া দাওয়া করবো তোমার বাসায়। আমি কই আচ্ছা ঠিক আছে, তো তুমি আমাদের ওইখান থেকে এসে নিয়ে যাও। তো আমি পরে সাকিব, তামিম, খালেদ মাহমুদ, সুজন ভাই, জাভেদ ভাই, আমার স্যার ওয়াহিদুল গনি স্যার, ওনারা এসেছিলেন। 2 ঘন্টা ছিল এবং 2 ঘন্টায় বিশ্বাস করবেন যতগুলো আইটেম করা হয়েছে সবগুলো আইটেম তারা খেয়েছে, সবগুলা। এবং খাওয়া শেষে মিষ্টি দই সব খাচ্ছে। আমি তো অবাক হই। দেশের মাছ ছিল, কারণ বাংলাদেশের দিকে তো মাছ অনেক পপুলার। না, ইলিশ মাছ ছিল বাংলাদেশের। এটা তো আবার ইন্ডিয়ানরা খুব পছন্দ করে। হ্যাঁ, ইলিশ মাছ ছিল, বিরিয়ানির আইটেম ছিল 3-4 রকমের, আমার ফেভারিট চালের রুটিটা ছিল। তো 2021-22-এ আমি সিঙ্গাপুরে গিয়েছিলাম একটা চ্যারিটি ম্যাচ খেলতে, আমি এবং আব্দুর রাজ্জাক রাজভাই, আমরা 2 জন গিয়েছিলাম বাংলাদেশ থেকে। হরভজন এসেছিল। হরভজন বলছিল আশরাফুল তোমার বাসার ওই চালের রুটিটা আমার এখনো মুখে লেগে আছে। তো এইটা শুনে খুব ভালো লেগেছে যে না। এবং টেন্ডুলকারের যে ঘটনাটা, যে সব আইটেম খাচ্ছে, আমি তো অবাক হয়ে যাচ্ছি যে একজন প্লেয়ার তো আসলে এত খাওয়ার কথা না। সচিন ভাই সব খাচ্ছে, যত আইটেম আছে। পরে সে নিজের থেকে বলছে যে আশরাফুল একটা সময় আমাকে তুমি যা দিবা আমি সব খাবো, আরেকটা সময় আমি একটা রুটি খাবো সারা দিনে। তো আলহামদুলিল্লাহ ওই সময়টা, ওই দিনটা ছিল যে সব খাবে। আমাকে যে ভালো, and he enjoyed আমাদের দেশীয় খাবার। সবচেয়ে মজার বিষয় কি জানেন, সে তো ওয়ানডে সিরিজ আমাদের সাথে খেলেনি, আমাদের সাথে 2টা টেস্ট খেলেছেন। তো ওই টেস্ট খেলার পরের যে ওয়ানডেটা খেললো ইন্ডিয়াতে, যে ওই ম্যাচে সে 200 করেছিল। তো আমি লাগি যে আমার বাসায় আসার পরে সে 200 করেছেন ওয়ানডে ক্রিকেটে। এটা একটা মজার, আমার কাছে ভালো লাগার একটা দিন ছিল। ডেফিনেটলি তার অ্যাচিভমেন্টের সাথে এই গল্পটা খুব রিলেটেড হয়ে থাকলো। আশরাফুল ভাই, আপনি যখন প্রথম জাতীয় দলে চান্স পেলেন, সেই সময়কার আশরাফুল আর আজকের আশরাফুলের মধ্যে কতখানি পার্থক্য? মানুষ হিসাবে আমি মনে করি যে আমি সেম আছি, কারণ আমি ওই সময় 2 টাকার হালিম খাওয়ার জন্য রাস্তায় ওয়েট করতাম। বাসাবো থেকে মাদার থেকে আমাদের টেম্পো ভাড়া ছিল 2 টাকা। তো আমি 2 টাকা সেভ করতাম, হেঁটে আসতাম, হেঁটে এসে রাস্তায় যে 2 টাকার হালিম পাওয়া যেত ওই হালিমটা খেতাম। এখনও আমি রাস্তার খাবার এনজয় করি। তো আমি ওই মানুষ হিসাবে সেম আছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কিন্তু যখন আমি শুরু করেছিলাম তখন তো আসলে আমাকে কেউ চিনতো না। তো ক্রিকেটার হওয়ার কারণে দেশে আমি মনে করি যে বাংলাদেশে আমার মতন ভালোবাসা খুব কম ক্রিকেটারই পেয়েছে। আপনার ক্যারিয়ারের কোনো দুর্দান্ত মুহূর্তের কথা কি মনে পড়ে, যেটা মনে করলে আপনার নিজের গায়ে এখনো কাটা দেয়? মুহূর্ত মানে কি, এক একটা জয় বা এক একটা সেঞ্চুরি যখন করতাম, এক একটা স্টেটমেন্ট ছিল বাংলাদেশের জন্য। আমি যখন ইয়াংগেস্ট টেস্ট সেঞ্চুরি করলাম 2001-এ আমার প্রথম টেস্ট ম্যাচে,
ওয়ার্ল্ড রেকর্ড হলো। ওইটা আমাকে যেমন পরিচয় করেছে, বাংলাদেশকেও কিন্তু আলাদাভাবে একটা পরিচয়। ওই রেকর্ডটা এখনও 25 বছর ধরে কিন্তু এই রেকর্ডটা আছে, যে টেস্ট হিস্ট্রিতে ইয়াংগেস্ট টেস্ট সেঞ্চুরি রেকর্ডে বাংলাদেশের নাম, আমার নামটা আছে। তারপর অস্ট্রেলিয়ার সাথে যেই সেঞ্চুরিটা, ওইটা সবচেয়ে বড় অঘটন বলছিল ওই সময়টা বাংলাদেশের। তখন কিন্তু একটা প্রশ্ন উঠছিল যে বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পেয়েছে কিন্তু আমরা ভালো করছিলাম না, খুব তাড়াতাড়ি টেস্ট স্ট্যাটাস পেয়ে গেল কিনা, এই নিয়ে একটা প্রশ্ন। কিন্তু ওই জয়টার পরে সবাই বলছে না, বাংলাদেশকে সময় দিতে হবে, তারা ইয়াং সাইড ভালো করবেন, কারণ বাংলাদেশের মানুষ খেলার জন্য পাগল, তো এই টিমটাকে সাপোর্ট করতে হবে। আমাদের যে উন্মাদনা ছিল সেটা নিয়েও কিন্তু সারা বিশ্বব্যাপী চর্চা হতো তখন। ডেফিনেটলি দেখেন, আমরা টেস্ট স্ট্যাটাসটা পেয়েছি কিন্তু আমাদের দর্শকের কারণে। বয়সটা তো অনেক অল্প ছিল আশরাফুল ভাই। জি। এবং ওই বয়সে খেলা নিয়ে যতই ডেডিকেটেড থাকেন, জীবনে প্রেম, ভালোবাসা, অনেক অনেক অফার, সবকিছু তো নিশ্চয়ই এসেছে। দেখেন, আসলে আমি খেলাটাকে এত ভালোবাসতাম, ওই জিনিসটা আসলে আমাদের সময় তো আসলে ফোন কেমন ছিল যে ইনকামিং কলেও কিন্তু বিল উঠতো, টাকা কাটতো। তো আমি এতটাই কিপটে ছিলাম, কারণ এক মিনিট ফ্রি ছিল। কিন্তু এখনো কি কিপন? এখন না, এখন আগে থেকে চেঞ্জ হয়েছে, কিন্তু আগে যেহেতু দেখেন আমার কথা হলো যে আমি বলবো আপনি মিতব্যয়ী ছিলেন। যেমন আমাকে ফোন করতো আমার ভক্তরা, মেয়ে ভক্তরাই ফোন করতো, কিন্তু আমি ঠিক 58 সেকেন্ড হলেই আমি কেটে দিতাম, কারণ আমার তো কোনো কাজ নাই যে ওর সাথে গল্প করার, ওর কাজ আমার সাথে গল্প করবে। তো সেই কারণে আমি 58 সেকেন্ডে কেটে দিতাম, আবার কল ব্যাক করতো। যে এই কি ধরনের লোক রে ভাই, যে 58 সেকেন্ডে। আমি বলি দেখো, আমার তো কোনো কাজ নাই তোমার সাথে কথা বলে আমার টাকা নষ্ট করার, তো তুমি যেহেতু কথা বলতে চাচ্ছ তো তুমি ফোন দিবে 58 সেকেন্ড পর পর। তো এরকম ছিলাম। তো 2011 থেকে আসলে আমি সবসময় বলে আসছিলাম যে আমি যেহেতু আমি জয়েন্ট ফ্যামিলিতে থাকি, ভাইয়া ভাবি আব্বা আম্মা আমরা একসাথে থাকি, তো আমি জয়েন্ট ফ্যামিলিতে যেন থাকতে পারি এরকম একটা মেয়ে খুঁজছিলাম। তো 2011 ওয়ার্ল্ড কাপ থেকে আমি বলছিলাম যে আমি বিয়ে করব, এরকম যদি একটা মেয়ে পাই। তো তারপরে তো আমার একটা দুর্ঘটনা হলো, নিষেধাজ্ঞায় গেলাম 2013 সালে। তারপর 2015 ডিসেম্বরে আমার বিয়ে হলো। 11 ডিসেম্বর আপনার বিয়ের ডেট ছিল, রাইট? তো যার সাথে আমার বিয়ে হয়েছে আনিকা তাসনিম। আমি সবাই অনেক সময় শুনতাম যে ফেসবুকে অনেকের সাথে পরিচয় হয়ে বিয়ে হয়েছে, আমি কি বলে পাগল, কিভাবে সম্ভব? তো আমারও তাই হয়েছে। আচ্ছা, ফেসবুকের মাধ্যমে। তার মানে অসম্ভবকে সম্ভব করেছে। তো আমাকে রাতের বেলা সে নক করেছে, তো আমি প্রোফাইল পিকচারটা দেখে আমার ভালো লেগেছে। আচ্ছা। তো আমি দুপুরবেলায় আর কি মেসেজটা দেখলাম, দেখার পরে আমি আবার চ্যাটিংয়ে এতটা পারদর্শী না, তো আমি স্ট্রেট ফোন দিয়েছি। সে তো ফোন প্রথমে রিসিভ করেনি, তারপর আমি বলছি যে ও বিশ্বাস করে না যে এটা রিয়েল আশরাফুল কিনা। তো পরে মানে আশরাফুল তো ডাইরেক্ট কল দেওয়ার কথা না, হ্যাঁ, তো সে বিশ্বাস করেনি। পরে আমি একটা সেলফি তুলে ছবি পাঠালাম, তারপর আমি বললাম যে আচ্ছা তুমি তোমার নাম্বারটা দাও। তার মানে ভাবির প্রোফাইল পিকচারটা খুব সুন্দর ছিল, আমার ভালো লেগেছে, যে আমি যেভাবে চাচ্ছিলাম, তো দেখে আমার ভালো লেগেছে। তারপর সে একটা নাম্বার দিল, ওই নাম্বারটাও ভুল। তারপর আমি বললাম যে এটা তো ভুল নাম্বার দিলা। পরে সে আসলে বিশ্বাসই করতে পারছিল না। পরে আমি আবার একটা সেলফি দেওয়ার পরে সে বললো যে আচ্ছা না, এটা মনে হয় সত্যি হতে পারে। তারপর তো কথা বললাম যে দেখো আমি এরকম খুঁজছি, আমরা জয়েন্ট ফ্যামিলি, তো সেও বলছিল যে না, আমার বাসায়ও বলছে যে ভালো ছেলে হলে তারাও হয়তো বিয়ে দিবেন। মানে আপনি ডাইরেক্ট প্রেম না, বিয়ে শাদী? হ্যাঁ, বিয়ে শাদী। যেহেতু আমার বিয়ে করার জন্য আমি অনেক দিন ধরে বলছিলাম। তারপর তো সে তো কথা হলো, পরে আমরা একদিন দেখা করলাম 15ই জুন। ওই দিনটা আমার একটা সিলেটে যাচ্ছিলাম সকালবেলা, আমার একটা শপ ওপেনিং করার জন্য। তো সকালবেলা যাচ্ছিলাম, হালকা বৃষ্টি হচ্ছিল। আচ্ছা, জুনে তো বৃষ্টি হয়, গরম, তো হালকা বৃষ্টি হচ্ছিল। তো ড্রাইভারকে আমি বারবার বলছিলাম, আমি পিছনের সিটে ঘুমাচ্ছিলাম, বলছিলাম যে স্লো যায়, কিন্তু 2-3 বার ব্রেক করছিল। পরে দেখলাম ট্রাকের ভিতরে চলে গিয়েছে, অ্যাক্সিডেন্ট, বিরাট অ্যাক্সিডেন্ট হয়েছে আপনার সিলেট কুমিল্লা সিলেট রোডে, রোডে আর কি। হ্যাঁ, এই
কুমিল্লা সিলেট রোডে অ্যাক্সিডেন্ট হলো, গাড়ি একদম ভিতরে চলে গেল। পরে আমার ভাইয়াকে ফোন দিলাম যে ভাইয়া গাড়ি তো অ্যাক্সিডেন্ট হয়েছে। তো পরে ভাইয়া আসলো, আইসা আপনি অক্ষত ছিলেন? আমি আলহামদুলিল্লাহ ভালো ছিলাম, কিন্তু গাড়িটা একদম সামনে পুরো বিরাট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি ঠিক ছিলাম আলহামদুলিল্লাহ, ড্রাইভারটা আসলে ঘুমিয়ে গিয়েছিল। পরে তো চলে আসলাম বাসায়। তো আমি পরে ওকে টেক্সট করলাম যে আজকে তো এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, দেখা হয়নি, আজকে কি দেখা করা যায় কি না, কারণ দিনটা নষ্ট না করে যেহেতু আমি। পরে সে আসলো, এত বড় দুর্ঘটনার পরেও রোমান্টিকতার কোনো ঘাটতি ছিল না। সে আসলো, তো আমার তো গাড়ি নেই, আমি সিএনজি দিয়ে গেলাম। আচ্ছা। তো সে এসে 32 নম্বরে, ভাবিদের বাসা কোথায়? ওদের বাসা ছিল এলিফ্যান্ট রোডে। আচ্ছা। তো এখনো এলিফ্যান্ট রোডেই থাকে। তো সে 32 নম্বরে আসলো। তো আমি এক জায়গা থেকে তারে পিক করলাম, পিক করে আমার সিএনজি দিয়ে, বৃষ্টি হচ্ছিল, তো তারে পিক করে একটা আমার ফ্রেন্ড আর কি, তার একটা রেস্টুরেন্ট আছে ধানমন্ডি 15 নম্বরে, তালহা জুবাইর, ও তার রেস্টুরেন্ট। ও রেস্টুরেন্টে গেলাম, যাওয়ার পরে খাবারের অর্ডার দিলাম। আর ফার্স্ট দেখাতেই আসলে আমার ভালো লেগেছে, একদম প্রথম দেখাতেই হাত পা দেখে, চেহারা তো আগেই ফেসবুকে দেখলাম, হাত পা দেখে আমার ভালো লেগেছে। আমি কই না, তো আমি বললাম যে দেখো আমার প্রথম দেখাতেই ভালো লেগেছে, এখন কিভাবে কি। সে কিছুই খেলো না। তো খাবার তো অনেকগুলো অর্ডার দিলাম। তো যাওয়ার সময় রিক্সা দিয়ে তাকে তার বাসার ওইখানে নামালাম। খাবার তো সে নিতে পারবে না, তো আমাকে যে রিক্সাওয়ালা নিয়ে যাচ্ছিল আমি বললাম যে এই খাবারগুলো আপনি নিয়ে যান। যতগুলো খাবার ছিল ওনাকে দিয়ে দিলাম। পরে তো আমি আমেরিকা যাব খেলার জন্য। তো 7 দিনের মধ্যে আমার মামাতো ভাই ছিল হানিফ ভাই, ওনাকে বললাম যে ভাইয়া এরকম। তো আমি আমার শ্বশুরকে ফোন দিলাম স্ট্রেট, তার কাছ থেকে নাম্বার নিয়ে, যে আমি ক্রিকেটার আশরাফুল, আমার ভাইয়া আপনার সাথে দেখা করতে আসবে। তো আর অর্চির বড় চাচ্চু ঢাকা ইউনিভার্সিটির পড়াশোনা করেছেন উনি। তো আমাদের সারিয়ান নাফিজের আম্মুর সাথে খুব ভালো সম্পর্ক। তো সারিয়ান নাফিজের আম্মু আমাকে একদিন ফোন দিল, তুই কি আশরাফুল বিয়ের শাদী করবা না এরকম এই? আমি জি আন্টি, খুঁজতেছি মেয়ে। তো আমি তো আর জানি না যে অর্চির জন্যই বলছে, আর অর্চির চাচ্চু হয়তো জিজ্ঞাসা করছিল। তো উনিও আমাকে একটা ভালো পজিটিভ নোট দিয়েছেন আমার সম্পর্কে, যে না, সারিয়ান নাফিজের থেকেও আমার আশরাফুল আরও বেটার ছেলে এই হিসাবে। পরে তো আমার ভাইয়া গেল, যাওয়ার পরে কথা টথা হলো। আমি আমেরিকা যাওয়ার আগেই আমাদের এঙ্গেজমেন্টটা হয়ে গেল। পরে আমি 3.5 মাস খেলে এসে তারপর আমরা বিয়ে করলাম আলহামদুলিল্লাহ। তো ওই সময়টা যেহেতু আমি আমেরিকা ছিলাম, মানুষ ভেবেছে যে আমার ওয়াইফ মনে হয় আমেরিকার। সবাই ভাবতো যে আসলে যেহেতু আমি আমেরিকায় খেলছি আমার ওয়াইফও মনে হয় আমেরিকার, কিন্তু আসলে না, তাদের বাসা এলিফ্যান্ট রোডে, কিন্তু ভৈরবের মেয়ে। পাশাপাশি, খুব বেশি দূরত্ব না আপনাদের। কাছাকাছি। তারা 2 ভাই, অর্চি এবং তার ছোট ভাই রোহান, ছোট ফ্যামিলি। তো আলহামদুলিল্লাহ সবকিছু মিলিয়ে আমরা খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। আর এই ভালো থাকাটা সব সময় থাকুক। আলহামদুলিল্লাহ আমরা 2টা ভাই, আমার ভাই, বড় ভাই, আমি আর একটা বোন। তো আমাদের সবাই চাহিদা খুব কম আলহামদুলিল্লাহ, এই কারণে আমরা খুব ভালো আছি। পারিবারিক বন্ডিংটা আপনাদের অনেক ভালো। খুবই ভালো। আমরা চাই আসলে এই ভালোবাসার ধারাবাহিকতা সব সময় থাকুক। আর বিশেষ করে একজন পুরুষের সবচেয়ে খারাপ সময়ে যে নারী তার পাশে থাকে, সে আসলে প্রকৃত অর্থে তার লাইফ পার্টনার হওয়ার জন্য যোগ্য। কারণ সবাই চায় তার জীবনসঙ্গী যেন তার সবচেয়ে খারাপ সময়টাতেই পাশে থাকুক। ভালো সময়ে তো সবাই থাকে। তো আশরাফুল ভাই, আমরা তো চাই আপনার জীবনটা এভাবেই সুন্দর কাটুক, কিন্তু কাজ নিয়ে তো এখনও আপনার অনেক ব্যস্ততা যাচ্ছে। আপনার লাইফের যে চড়াই উতরাই, একদম ছোট বয়স থেকে নিয়ে এখনো পর্যন্ত অনেক বড় বড় দায়িত্ব পালন করেছেন, অনেকগুলো রেকর্ড আপনার লাইফে রয়েছে। একটা বই লেখার ইচ্ছে আপনার ছিল, আমি যতটুকু জানি। হ্যাঁ, ওইটা আমার ইচ্ছা আছে। যেহেতু আসলে রিসেন্টলি জাস্ট বাংলাদেশ টিমে আবার ব্যাটিং কোচ হিসেবে কাজ করছি লাস্ট 6 মাস। তো এই পার্টগুলো ওইখানে যুক্ত হবে, সেই কারণেই একটু স্টপ আছে। কিন্তু আমার খুবই ইচ্ছা আছে যে আমার একটা বই লিখবো, এবং এই বইটা একটা বায়োপিক তৈরি করার আমার খুব ইচ্ছা। আমি যে কষ্ট করে বড় হয়েছি ওই জিনিসগুলো তুলে ধরা, এবং আমার আল্লাহর রহমতে অনেক ভাগ্যবান যে আমি অনেক জায়গায় অনেক ইজিলি
অনেক কিছু পেয়েও গিয়েছি, এটা সত্যি কথা। মানুষের অনেক ভালোবাসা পেয়েছেন বহুত, এটা আমি আসলে এই কারণে আমি খুব ভাগ্যবান যে আমি দেশে এবং দেশের বাইরে, দেখেন আমি 2013-র পরে কিন্তু 2026 পর্যন্ত বাংলাদেশ টিমের বাইরে ছিলাম, কিন্তু কোনো অংশে আমি মনে করি না যে দেশে বা দেশের বাইরে যে কোনো জায়গায় আমাকে মানুষ ওই ভালোবাসাটা দেয়নি। একটা তামিম, সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহ যেই পঞ্চম পাণ্ডব বলেন, তাদের যেই সম্মানটা দেয়, আলহামদুলিল্লাহ আমাকেও সেই রেসপেক্টটাই আমি সব জায়গায় পেয়েছি, ভালোবাসাটা পেয়েছি। তো এটা আমি আল্লাহর রহমতই বলবো। আচ্ছা, বায়োপিকের কথা বললেন, যদি আপনাকে নিয়ে একটি চলচ্চিত্র তৈরি করা হয়, সেই চলচ্চিত্রে আপনার কি মনে হয় আপনার ক্যারেক্টারটা কে সবচেয়ে ভালো প্লে করতে পারবে? আমার কাছে মনে হয় যে সিয়াম যেহেতু ক্রিকেট খেলতে পারে, দুর্দান্ত খেলে, কিন্তু স্পোর্টস নিয়ে খুব আগ্রহ তার, একসাথে আমরা, সে যখন লন্ডন ল কলেজ পড়াশোনা করেছেন, হ্যাঁ আমিও ছিলাম, একটা ওই সময়টা একসাথে আমরা সময় কাটিয়েছি। তো আমার মনে হয় যে সে যদি হয় কখনো এই পার্টটা, সে সিয়াম খুব চমৎকারভাবে হয়তো বা করতে পারবে। নাম কি হতে পারে? এখন আসলে ওইভাবে চিন্তা করি নাই যে কি হতে পারে, কিন্তু আমার খুব ইচ্ছা আছে যে আমার জীবনী নিয়ে একটা বায়োপিক তৈরি করার খুব ইচ্ছা আছে। আমাদের এখানে খেলোয়াড়দের মেন্টাল হেলথের প্রতি কি খুব বেশি নজর দেওয়া হয়? না, একদমই। আমাদের এই ক্রিকেটের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মেন্টাল, যার মেন্টালি যত স্ট্রং সে তত সাকসেসফুল হবে। এই গ্রুমিংটা খুব দরকার। এই কাজটা আমাদের একদমই হয় না। আমার বিষয়টা আমি আপনাকে বলি, যখন আমি শুরু করলাম বাংলা আর কি খেলাধুলা, আমাদের ওই সময় কি ছিল যে 20 রান করলে কিন্তু আপনি সেট, নেক্সট ম্যাচ খেলতে পারবেন। তো সবার মুখে কিন্তু এই কথাটা থাকতো যে 20টা রান করো, 20টা রান করো, মানে সবার প্ল্যান থাকতো হচ্ছে 1 থেকে 2, এটা অনেক বেটার। তো দুইটা সংখ্যা আমরা দেখতে চাইতাম। কিন্তু আমার চিন্তা ভাবনা কিন্তু একদম ছোটবেলায়, ওই যে আমার খালাতো ভাই আফজাল আহমেদ পনির ভাই, উনি কিন্তু আমাকে স্বপ্ন বলছে যে তুমি টেন্ডুলকার, লারার সাথে ফাইট করবা। এই স্বপ্নটা যদি আমার চারোদিকে হইতো, সবাই বলতো যে না তুমি ওইভাবে ওইভাবে হবা, তাইলে কিন্তু আমার ভালো কিছু হওয়ার সম্ভাবনা থাকে। এখানে একটা মজার ঘটনা আমি শুনেছিলাম, সেটা হচ্ছে অপি ভাই আপনাকে প্রথম খেলার সময় বলেছিলেন যে তুমি কিন্তু এখানে আর আগের মতো পিটাতে পারবে না, মারতে পারবে না। রাইট। আর কি আমি যে জিম্বাবুয়েতে গেলাম, তো আমাকে বলছে যে অপি ভাই, জাশরাফুল তুই যেভাবে ডোমেস্টিকে মারস, এত অ্যাগ্রেসিভ কিন্তু এখানে খেলতে পারবি না। এই যে একটা নেগেটিভ ওয়ার্ড, আমি বলছি কেন পারবো না, আমি বলছি না, আমার নিজে বলছি যে আমি দেখাই দিব যে আমি কেন পারবো না। তো আমার মধ্যে এই জিনিসগুলো ছিল, কিন্তু আমি কন্টিনিউ করতে পারিনি আর কি, যে এভরি সেকেন্ড বা থার্ড ম্যাচে পারি না, আমার হয়তো 7-8টা ইনিংস পরে আমার ওই জিনিসগুলো আমি করতাম। হ্যাঁ, তো এইটা আমার এখন রিয়েলাইজ করি যে এখন আমি যেহেতু কোচিং লাইনে এসেছি, লাস্ট 3 বছর ধরে আমি লেভেল 3 করে কোচিং করাচ্ছি, বাংলাদেশ টিমের সাথেও কাজ করছি, তো আমি কিন্তু টেকনিকের থেকে মেন্টাল জিনিসগুলো নিয়ে কথা বলার চেষ্টা করি, যে ব্যাপারগুলো আপনি সাফার করেছেন ওই জিনিসগুলো, হ্যাঁ কোচিংটা আমি মনে করি যে আপনার লাইফটাই হলো আপনার কোচিং, যে আপনি কিভাবে বড় হয়েছেন, কিভাবে সাকসেস হয়েছেন, কিভাবে ফেল হয়েছে, এই জিনিসগুলো যদি আপনি রিমাইন্ড করেন এবং ওই জিনিসটাই যদি আপনি বলে দিতে পারেন, তাহলেই কিন্তু আমার মনে হয় যে এইটাই হলো কোচিং, আমার কাছে মনে হয়। ডেফিনেটলি। আজকের আশরাফুল যদি এখন থেকে নিয়ে 15 বছর আগে ফিরতে পারতো বা 20 বছর আগে ফিরতে পারতো, তাহলে নিজেকে কোন কথাটা বলতো, কিভাবে নিজেকে গ্রোম করতো? আমার তো আসলে টেস্টে 6টা সেঞ্চুরি, হয়তো আমার 15 থেকে 20টা সেঞ্চুরি থাকতে পারলে ভালো লাগতো, তো বেশি ভালো লাগতো। তো তারপরে আলহামদুলিল্লাহ, আল্লাহ যেহেতু প্রথম বাংলা আর কি একটা ওয়ার্ড বলে যে ফার্স্ট সুপারস্টার, এই জিনিসটা শুনতে ভালো লাগে, কিন্তু আরেকটু ভালো কিছু দিতে পারলে ভালো লাগতো। অল্প কিছু ইনিংস দিয়েছি, সেই ইনিংস দেওয়াতেও মানুষ যেভাবে ভালোবাসে, যেভাবে সম্মান করে, এটাও অনেক বড় পাওয়া। দীর্ঘ একটা সময় বাংলাদেশ টিম থেকে আপনি দূরেও রয়েছেন, এটাও একটা রিজন যে আপনার অনেক কিছুই হয়তো আমরা পেতে পারতাম যেটা পাইনি। আশরাফুল ভাই, ক্যারিয়ার নিয়ে তো অনেক কথা হলো, ঈদ নিয়ে আবারও একটু জানতে চাই। আপনি তো খুবই দুরন্ত ছিলেন, যেটা বোঝা যায়। ছোটবেলার ঈদটা আসলে আপনার কাছে কেমন ছিল? ছোটবেলার ঈদটা আসলে সালামিটার জন্য তো সবাই ওয়েট করতো, তখন ওই যে 5 টাকা 10 টাকা 20 টাকার সালামি পেলে আমরা কত খুশি হতাম। নতুন নোট জমিয়ে রাখতাম। হ্যাঁ, ওইটা একটা ছিল। আর আমার কাছে আসলে আমি তো খুব অল্প বয়সী খেলাধুলার মধ্যে
ঢুকে গিয়েছি, তো খেলার ঈদের দিনও দেখা যেত যে আমি ক্রিকেট খেলতাম আর কি, খেলতাম আর কি বিকেলবেলা। খালাদের বাসায় ঢোকার যে রাস্তাটা ছিল, গলিটা ছিল, ওই জায়গাটাতে আমি ব্যাটিং করতাম বিকেল দুপুরের পরেই। তো মানুষগুলো বলতো যে ছেলে কি পাগল নাকি, ঈদের দিনও ক্রিকেট খেলে। তো এরকম ছিলাম। ফ্রেন্ডদের সাথে তো ঘুরতে যেতাম, আলাদা একটা মজা তো ছিলই। আপনার এলাকাতে যখন ঈদ করতে যেতেন, মানে আশরাফুল হয়ে ওঠার পরে, তখন ওই এলাকার মানুষগুলো আপনাকে নিয়ে আসলে ঈদ উদযাপনটা কিভাবে করতো? না, আমার কাছে আসলে সেম, আগে যেমন আশরাফুল ছিল এখনো সেমই আছি। একটু ভালোবাসা বেশি, কিন্তু মানুষ হিসাবে আমাকে সেমভাবেই দেখে, যে না ওই ছোটবেলার আশরাফুল এখনো ওই একই আছে, এরকমই। আর আগে তো আসলে সালামি পেতাম, এখন সালামি দিতে হয়, দেওয়ার পরিমাণটা নিশ্চয়ই অনেক বেশি। যদিও আসলে আমাদের বাসার সব বাচ্চারা সালামি যেটা পায় ওইটা আবার আমাকেই দিয়ে দেয়। তাদের আম্মুদের দেয় না, আমাকেই দেয়, কারণ যেহেতু আমি যখন বাসায় থাকি আমি তাদের নিয়ে প্লেগ্রাউন্ডগুলোতে নিয়ে যাই, তো সেই কারণে সবগুলা অ্যামাউন্টগুলো আমার কাছেই চলে আসে। মানে বাচ্চারা হচ্ছে আপনার ভক্ত। সবগুলো। আপনার বড় ভাইয়ের ছেলেও হচ্ছে ক্রিকেট খেলছে, সে বিকেএসপিতে আছে, ক্লাস 10-এ 7-এ ভর্তি হয়েছে, লেফট হ্যান্ডি ব্যাটসম্যান, লেফট আর্ম স্পিনার, ভালো, আর সেও ভালো খেলছে। তার চোখে চাচা কেমন? এটা তো আপনি আসলে তাকে জিজ্ঞেস করলে বলতে পারবেন, কিন্তু আমি চেষ্টা করি সবগুলা, যেহেতু আমি অল্প সময় থাকি, সবাইকে নিয়ে যত আনন্দ দেওয়া যায় তাদেরকে সেই আনন্দ দেওয়ার চেষ্টা করি। বাচ্চাদের সাথে আসলে তাদের মতো করে মেশার চেষ্টা করেন? আমি আসলে খুব ফ্যামিলি, হ্যাঁ, আমি যখনই বাসায় থাকি আমার ভাইয়ার বাচ্চাগুলো বলেন, আমার বাচ্চা বলেন, সবগুলো আমি যেমন আমার বাচ্চাদের গোসল করানো থেকে শুরু করে খাওয়া দাওয়া, পুরো সময়টা আমি দেই, যেহেতু আমি অল্প সময় থাকি, পুরো সময়টা আমি ওদের দেওয়ার চেষ্টা করি। আমি যতটুকু জানি আপনি আপনার নিজের বাচ্চাদের টেক কেয়ার করে থাকেন যখনই সময় পান। এটা সত্যি কথা আর কি। 6 মাস বয়স থেকে আসলে তাদের কমোডে নিয়ে বসে টয়লেট করানো, এই জিনিসগুলো আর কি আলাদা একটা মজা। প্যাম্পার্স পরে দেওয়া, খোলা, এই জিনিসগুলো আসলে আমার এক ফ্রেন্ডের থেকে আমি আসলে এই জিনিসটা দেখেছি। ইংল্যান্ডে থাকে জুয়েল ভাই, ওনারকে দেখতাম যে ওনার বাচ্চাকে উনি পুরা যত্ন করছেন, ওই জায়গা থেকে আমার এই জিনিসটা এসেছে যে আমার বাচ্চাদের আমি, যেহেতু আমি সব সময় থাকি না, অল্প সময় থাকা হয়, কিন্তু আমি চেষ্টা করি পুরো সময়টা তাদেরকে দিয়ে তাদের এন্টারটেনমেন্ট করার চেষ্টা করি। এবারের ঈদে আপনার পরিবারের জন্য আপনার স্পেশাল কি ছিল? মানে গরু কেটেছেন, খাসি কেটেছেন, অথবা রান্নাঘরে একটু সময় দিয়েছেন, কোনটা ছিল? না দেখেন, যেহেতু আমরা ভাইয়া গরুগুলা কুরবানি দেয়, আর ছাগল একটা আমি কুরবানি দেই, তানজিলও একটা ছাগল কুরবানি দেয়, তো আমরা 3 জন 3টা কাজ করি আর কি। বড় ভাইয়া 2টা গরু কুরবানি দেয়, আমি একটা ছাগল দেই নিজের হাতে। হ্যাঁ, এটা একটা লাস্ট 4-5 বছর ধরে আমরা এই কাজটা করে আসছি, ট্র্যাডিশন আপনাদের। যে আমরা ভাইয়া গরুগুলা কুরবানি দেয়, আমি ছাগল, তানজিল একটা ছাগল কুরবানি দেয়, এইভাবেই শুরু হয়। ফ্রেন্ডদের সাথে সময় কাটানো ঈদের দিন আসে, আমার ফ্রেন্ডরা বাসায় আসে সন্ধ্যার পরে, সবাই আসে, আইসা একসাথে খাওয়া দাওয়া করি। আর ঈদের পরের দিন তো স্যারের বাসায় আমরা যাই, শ্বশুর বাড়িতে একটু যাওয়ার চেষ্টা করি। ঈদের দিন যেটা করা হয় যে বোনের বাসায়, আমি আরেকটা কাজ করি যে সবার বাসায় বাসায় মাংসগুলা দেওয়ার জন্য আমি যাই, আমি সবার বাসায় বাসায় মাংসগুলো দিয়ে আসি আর কি, যাদের বাসায় যায় দিতে হয়। সমস্যা নেই, আমরা পুরো সময় টিভি টিম আমাদের বাসার ঠিকানা এবার আপনাকে দিয়ে যাব। নেক্সট ঈদে ইনশাআল্লাহ আপনার সাথে আমাদের দেখা হবে ঈদের দিনে। খুব ভালো লাগলো আশরাফুল ভাই আপনার সাথে আড্ডা দিয়ে, আর এতটা সময় দিয়েছেন। বিশেষ করে পরিবারের নতুন একজন অতিথি এসেছে, ঈদের সময়টা অনেক ব্যস্ততা থাকে, কিন্তু ব্যস্ততার মাঝেও যে আপনি আমাদের সাথে রয়েছেন, এটার জন্য সময় টিভির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আপনারা সবাই ভালো থাকবেন। আমি আশা করি ঈদের দিন যেই আনন্দটা করি, বাকি 365টা দিন যেন আমরা সেম আনন্দটা করি এবং সবাই সবার খেয়াল রাখবো, এটাই আশা থাকবে। চমৎকার বলেছেন, থ্যাংক ইউ। আপনার ছাদ বাগান আরও একটু ঘুরে দেখতে চাই, এত মানে মজার মজার আম হয়ে আছে, আমরা একটু নামগুলো জানবো। হয়তো নামগুলো বলতে পারবো না, কিন্তু হ্যাঁ বিভিন্ন কালারের আপনি ট্রাই করতে পারেন অবশ্যই। ওকে, চলুন।